আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি আর মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় শেষ হলো ইজতেমার প্রথম পর্ব। বাড়ি ফিরতে বিড়ম্বনা। রানা প্লাজা দুর্ঘটনায় নিহত, আহত ও প্রাপ্য অনুদান প্রকাশের দাবি সিপিডির, এখনো ডাটাবেজ না হওয়ায় উদ্বেগ। বাংলাদেশের টেস্ট মর্যাদা রক্ষার দাবিতে প্রতিবাদ অব্যাহত। বিসিবি শক্ত অবস্থানে না গেলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা। আসসালামু আলাইকুম, আমি শান্তা শার্লিন। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আখেরি মোনাজাতে দুই হাত তুলে হেদায়েত, রহমত, বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর সৌহার্দ্য কামনার মধ্য দিয়ে শেষ হল 3 দিনব্যাপী 49তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমিন আমিন ধ্বনিতে দুপুর 1টায় মোনাজাত শুরু হয়ে চলে আধা ঘণ্টা। লাখো মুসল্লির দোয়ায় মুখরিত হয়ে ওঠে তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দান। আর গত রাত থেকে এ পর্যন্ত ইজতেমা মাঠে অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন 9 মুসল্লি। রিপোর্ট করছেন মাইনুল ইসলাম। লাখো মুসল্লির দোয়ায় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান। বিশ্ব মুসলিমের সুখ সমৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লির মার্কাজের শুরা সদস্য মাওলানা জুবায়েরুল হাসান। ভোর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে অলিগলি, সড়কের পার্শ্ববর্তী বাসাবাড়ি, কলকারখানা, অফিস, দোকানের ছাদ এবং রাস্তার যানবাহনের উপরেও আখেরি মোনাজাতের জন্য অবস্থান নেয় ধর্মপ্রাণ মুসল্লিরা। দুপুরে মোনাজাত শুরু হলে লাখো মানুষের এই প্রার্থনার ধ্বনি ছড়িয়ে পড়ে টঙ্গীর তুরাগ তীরের মূল ইজতেমা মাঠের চারপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। নিজ নিজ গুনাহ মাফ ও আত্মশুদ্ধি লাভের প্রত্যাশায় মুসল্লিরা অশ্রুসিক্ত হয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও গণভবন থেকে মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ইজতেমা মাঠের পাশে অ্যাটলাস ভবনের ছাদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আখেরি মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের নেতৃবৃন্দ। আর মোনাজাতে অংশ নেন বিশিষ্টজনেরা সহ সকল শ্রেণী পেশার মানুষ। এমনকি মহিলারাও ভিড় ঠেলে চলে আসেন মোনাজাতে অংশ নিতে। দেশ বিদেশ থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হয়েছেন তুরাগ তীরের এই বিশ্ব ইজতেমায়। আর আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, টঙ্গী, গাজীপুর। সৃষ্টিকর্তাকে খুশি করাই যখন মুখ্য উদ্দেশ্য, তখন জানমালের হিসাব না করে পুণ্যের আশায় দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে অথবা বাড়তি ভাড়ার পাওয়া যে কোনো বাহনে ইজতেমার মাঠে আসেন মুসল্লিরা। তবে আখেরি মোনাজাত শেষে যানবাহন না পাওয়ায় হতাশা যেন ভর করে শরীর, মন সবখানে। তাই বাড়তি পরিবহনের ব্যবস্থা করার দাবি তাদের কণ্ঠে। আসিফ সমিতের রিপোর্ট। ইজতেমা মাঠ পর্যন্ত মুসল্লিদের চলাচল নির্বিঘ্ন করতে ও নিরাপত্তায় ভোর থেকেই ঢাকা গাজীপুর মহাসড়কের বিশ্ব রোড এলাকায় আর আশুলিয়া আব্দুল্লাপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এতে কিছুটা ভোগান্তি হলেও পায়ে হেঁটেই মূল মাঠে পৌঁছতে প্রাণান্ত চেষ্টা ছিল মুসল্লিদের। সৃষ্টিকর্তাকে খুশি করতেই এ যেন সামান্যই ত্যাগ। দৌড়াই আগাই, আল্লাহ তার চেয়েও আরো বেশি দৌড়াই আগাবে। তো এই উদ্দেশ্যটা নিয়েই আমরা কিন্তু আসলে হেঁটে আসছি, আল্লাহকে আল্লাহ হাবিবকে পাওয়ার জন্য, আখিরাতের পুঞ্জির জন্য। ইজতেমা মাঠে জায়গা সংকুলান না হওয়ায় ফুটপাত আর রাস্তার মাঝেই বসে পড়েন মুসল্লিরা। ফুট ওভার ব্রিজগুলোতেও ছিল না তিল ধারণের ঠাঁই। ইজতেমা মাঠের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছিল একই চিত্র। তবে মোনাজাত শেষে গন্তব্যে পৌঁছতে গিয়ে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। যানবাহনের সংকট সমাধানে সরকারের প্রতি জোর দাবিও জানান তারা। সরকারের উচিত সব ধরনের সহযোগিতা করা এবং যাতে করে ভালোভাবে যাতায়াত করতে পারে সেই সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা। যেভাবে দেওয়ার কাম সেভাবে নাই, আমরা কোনো গাড়ি ঘোড়া পাইতে আসি না। অনেকটা ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে অনেকেই রওনা হন গন্তব্যে। এখন প্রচুর যাত্রী, আমাদের আরো বেশি ট্রেন দিলে আমরা আরো বেশি সুবিধা পাবো। সরকার যদি আরো কিছু বাড়াই দিত তাহলে মনে হয় আমাদের নিরাপত্তা আরো ভালো হইতো। 300টি বিআরটিসি বাস আর 21টি বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকলেও আগামীতে তা আরো বাড়ানোর দাবি মুসল্লিদের। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।
রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর তহবিল থেকে কত টাকা দেয়া হয়েছে তা প্রকাশের আহ্বান জানিয়েছেন সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রোববার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সিপিডি আয়োজিত রানা প্লাজার দুর্ঘটনা বিষয়ক এক আলোচনায় এ আহ্বান জানান তিনি। রানা প্লাজা দুর্ঘটনায় কতজন নিহত বা আহত হয়েছে, পাশাপাশি কি পরিমাণ অনুদান এসেছে তা প্রকাশের দাবি জানায় সিপিডি। 9 মাসেও রানা প্লাজার ঘটনায় পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন আলোচকরা। রুবিনা ইয়াসমিনের রিপোর্ট। রানা প্লাজার দুর্ঘটনার 9 মাস পেরিয়ে গেলেও এখনো তৈরি করা সম্ভব হয়নি নিহত ও নিখোঁজদের পূর্ণাঙ্গ কোনো তালিকা। আর তাই সরকারি বেসরকারি নানা অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন ক্ষতিগ্রস্তরা। আলোচনায় রানা প্লাজা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর গোলাম মুয়াজ্জেম। প্রতিবেদনে বলা হয়, রানা প্লাজা দুর্ঘটনার পর বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য রয়ে গেছে গরমিল। দুর্ঘটনার 9 মাস পরও সঠিক হিসাব বের করতে না পারায় পরবর্তী পদক্ষেপ বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান বক্তারা। এই লিস্টটি করবার ক্ষেত্রে শ্রমিকদের যাতে ইনজুরি ওয়াইজ যদি ক্যাটাগরি করা যায় তাহলে ভালো হবে। প্রাইম মিনিস্টার ফান্ড কি কোথায় আছে, কিভাবে ব্যয় হচ্ছে, এটা আমরা কেন কেউ জানি না। আলোচনায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে কত টাকা দেয়া হয়েছে এবং কত টাকা অনুদান এসেছে তার প্রকাশ করা জরুরি। প্রধানমন্ত্রীর তহবিলে কে কত টাকা দিয়েছেন আপনারা কেউ কি বলতে পারবেন? এটা গত মিটিংয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম। এবং ওইখান থেকে যে টাকাটা বিতরণ হলো, কে কত টাকা পেল, নাম ওভারে কি আমরা জানতে পারবো? আমরা কি কোনো ওয়েবসাইটে গেলে পরে জানতে পারবো যে ওইখানে কে কত টাকা দিয়েছিলেন এবং সেই টাকাটা কাকে কাকে বিতরণ হয়েছে, যেহেতু কোথায় গেল, কার কাছ থেকে এলো, এটা আমি সাধারণ স্বচ্ছতার বিষয় বলছি। তবে বিজিএমই এর সভাপতি অভিযোগ করেন, বিদেশি সংস্থাগুলো কর্মপরিবেশ উন্নয়নের জন্য সহায়তা প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করছে না। আজকে যাইতে বলছে আমাদেরকে ফান্ড দিবে, কিন্তু যেই ধরনের তারা ডিমান্ড চাচ্ছে, বিল্ডিং এর এটা থাকতে হবে, এটা থাকতে হবে, এটা থাকতে হবে, সবকিছু তারপর যদি ফান্ড দেওয়া হয়, এটা তো বাস্তবায়ন করা সম্ভব না। আমরা তাহলে মুখে বলছি, কিন্তু বাস্তবে যদি পালন করতে না পারি, এই শিল্প লন্ডভন্ড হয়ে যাবে। ভবিষ্যতে এই শিল্পকে এগিয়ে নিতে দ্বিতীয় প্রজন্মের গার্মেন্টস তৈরিতে জাতীয় পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা। বিভিন্ন ধরনের এই যে বিপর্যয়কে কেন্দ্র করে রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন, ঢাকা। একটি শিশুও যেন হাম রুবেলা টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনানুষ্ঠানিকভাবে শনিবার থেকে দেশজুড়ে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকালে গণভবনে কয়েকটি শিশুকে টিকা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আজের উদ্বোধন হল। রিপোর্ট মাহাতির ফারুকের। প্রজন্মটা সুস্বাস্থ্যের অধিকারী জাতি। সবাই টিকা নাও, কোনো ভয় নাই, এই স্লোগানে 9 মাস থেকে 15 বছরের শিশুদের হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এই কর্মসূচি শুরু হলেও প্রধানমন্ত্রী গণভবনে আনুষ্ঠানিকতা সারলেন রোববার। পরে বিভিন্ন বয়সের শিশুদের হাম রুবেলার টিকা দেওয়া হয়। সকল অভিভাবককে আমি অনুরোধ করব যে নিজের শিশুকে আপনারা টিকা দেবেন, পাশাপাশি আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী কোনো শিশু যেন বাদ না যায়। পাশাপাশি আমাদের যারা একেবারে দরিদ্র হতদরিদ্র শিশু, তাদের দিকেও কিন্তু সকলকে একটু দৃষ্টি দিতে হবে বিশেষভাবে, যে তারা যেন অবহেলিত না থাকে। 1996-2001 সাল মেয়াদে তার সরকার 4,500 কমিউনিটি ক্লিনিক চালু করে, কিন্তু বিএনপি জামাত জোট সরকার সেগুলো বন্ধ করে দেয়। প্রায় 4,000 ক্লিনিক আমরা চালু করেছিলাম, 11,000 বিল্ডিং আমরা তৈরি করেছিলাম, যেগুলি প্রায় চালু হওয়ার পরে সব বন্ধ করে দিয়েছিল। যখন 96 সালে সরকার গঠন করি, তখনই কিন্তু বাংলাদেশকে আমরা পোলিও মুক্ত করেছিলাম। আর ঠিক সেইভাবে যেমন রুবেলা, এটা আগে আমাদের ব্যাপারে খুব বেশি জানা ছিল না। আমরা যখন গতবার ক্ষমতায় ছিলাম, মানে 2008-এ যখন আমরা সরকার গঠন করি, তখনই আমরা এই বিষয়টা জানতে পারি এবং এই রুবেলার হাত থেকে আমাদের শিশুরা যাতে মুক্তি পায়, সেই জন্য আমরা এই টিকাদান কর্মসূচি কার্যক্রম শুরু করি। সাথে সাথে হামটাও অনেক সময় শিশুদের জন্য খুবই মারাত্মক অবস্থা হয়, সেই জন্য আমরা এই ব্যাপারেও কার্যকর ব্যবস্থা নিই। অনুষ্ঠানে জানানো হয়, হাম ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। আক্রান্ত রোগীর সংস্পর্শে হাঁচি কাশির মাধ্যমে এই রোগ ছড়ায়। আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় 5,20,00,000 শিশুকে এই টিকা দেওয়া হবে। তাহলে কোনো শিশু এই টিকাদানের থেকে বাদ যাবে না। মাহাতির ফারুকি, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী কেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তা জানতে চেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তুলে বলেন, বিএনপি কখনো শেখ হাসিনাকে ভারত চলে যাওয়ার পরামর্শ দেয়নি। তিনি অভিযোগ করেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এছাড়াও ক্রিকেট নিয়ে যে বিতর্ক উঠেছে তার অবসানে সরকারকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলেছেন পাকিস্তানে চলে যেতে। ক্যান উই আস্ক যে সামবডি তারা দিল্লিতে চলে যাক বা ইন্ডিয়া চলে যাক, হিন্দুস্তানে চলে যাক? বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের নতুন প্রস্তাবের প্রতিবাদে ক্রিকেট প্রেমীদের আন্দোলন অব্যাহত রয়েছে। বিসিবি পুরোপুরি এই প্রস্তাবের বিরোধিতা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। পাশাপাশি ক্রিকেট বোর্ডে অর্থলোভী কর্মকর্তাদের অপসারণে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে। আরো জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। গণমাধ্যমে তিন মোড়লের কর্তৃত্বের ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ। এরই ধারাবাহিকতায় রোববার মোহাম্মদপুরে কয়েক হাজার লোক মানববন্ধন, পুষ্পতলিকা দাহ এবং মিছিল করেন। সেখানে তারা অর্থ নয়, ক্রিকেটকেই প্রাধান্য দিয়ে অর্থলোভী কর্মকর্তাদের বোর্ড থেকে অপসারণের দাবিও জানান। প্রাইম মিনিস্টারের কাছে আমার অনুরোধ থাকলো, বিসিবির এই তথাকথিত অর্থলোলুপ কর্মকর্তাদেরকে বিসিবি থেকে সরিয়ে দিয়ে প্রকৃত ক্রিকেট প্রেমী যারা সেই সমস্ত কর্মকর্তাদেরকে নিয়ে বিসিবি গঠন করা হোক। এবং তাছাড়া সম্পূর্ণ প্রস্তাবটি সাধারণ মানুষের কাছে পরিষ্কার করার দাবিও জানান তারা। আর বিসিবিকে প্রস্তাবের একটি বা দুটি অংশের বিরোধিতা নয়, পুরো প্রস্তাবের বিরুদ্ধে থাকারও আহ্বান জানান তারা। এই দেশের মানুষের সেন্টিমেন্ট বিসিবিকে বুঝতে হবে, তাদেরকে এটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। আমরা টেস্ট ক্রিকেট খেলতে চাই। যে কোনো ষড়যন্ত্র করে আমাদের টেস্ট ক্রিকেটের স্বপ্নকে বোতলবন্দি করে সিপি লাগিয়ে দিবে, সেটা আমরা কোনো অবস্থায় মানব না। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে যে দুর্নীতির আশ্রয় নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত, তা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না বলে জানান আন্দোলনকারীরা। একদিনে টেস্ট স্ট্যাটাস পাওয়া যায়নি, অনেক কাঠখড় পুড়িয়েই টেস্ট স্ট্যাটাস অর্জন করতে হয়েছে। স্বার্থান্বেষী মহলের কারণে তা ধ্বংস হতে পারে না বলেও মন্তব্য করেন তারা। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। ডেথ রেফারেন্স মামলার নিষ্পত্তি না হওয়ায় মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে বছরের পর বছর দেশের কারাগারগুলোতে অপেক্ষার প্রহর গুনছে 404টি মামলার ফাঁসির আসামিরা। আর একে চরম মানবাধিকার লঙ্ঘন বলে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড মিজানুর রহমান। আইনমন্ত্রী জানান, ডেথ রেফারেন্সের মামলা শুনানির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। শাকির আরজুর রিপোর্ট। 2005 সালে ফাঁসির দণ্ড দেওয়ার পর 9 বছর পেরিয়ে গেলেও আজও ডেথ রেফারেন্স নিষ্পত্তির অপেক্ষায় কারাগারে মৃত্যুর প্রহর গুনছে চাঞ্চল্যকর আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলার আটক 18 জন আসামি। মামলার দুই পক্ষের নানা আপত্তির কারণে শুনানি হচ্ছে না বলে জানান অ্যাটর্নি জেনারেল। বিভিন্ন বেঞ্চে শুনানি হয়েছে, নানাবিধ কারণে এটা এই পক্ষ বা ওই পক্ষ থেকে নানা আপত্তি উত্থাপিত হয়েছে, শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের সর্বশেষ তথ্য অনুযায়ী 404টি ডেথ রেফারেন্সের মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। যোগ হচ্ছে আরও নতুন মামলা। হাইকোর্টের শুনানি, আপিল নিষ্পত্তি সব মিলিয়ে কখনো কখনো আসামিকে 8 থেকে 10 বছর থাকতে হয় কন্ডেম সেলে। ন্যায় বিচারের স্বার্থে তো অধিক বিচারক নিয়োগ করতে কোন রকম প্রতিবন্ধক থাকতে পারে না। এগুলো যে মানবাধিকারের চরম লঙ্ঘন, এই ব্যাপারটি উপলব্ধিতে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা। আমরা কিন্তু সরকারের কাছে সুপারিশ করেছিলাম যে সুপ্রিম কোর্টের জন্য আমাদের যে গভর্নমেন্ট প্রেস আছে, বিজি প্রেস, সেখানের অন্ততপক্ষে একটি অংশ যেন সুপ্রিম কোর্টের জন্য বিশেষ বরাদ্দ করা হয়ে থাকে। দুঃখজনক হলেও সত্য যে এই কাজটি কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। মামলার পেপার বুক তৈরিতে দীর্ঘসূত্রিতা এবং হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় উচ্চ আদালতের ডেথ রেফারেন্সের মামলার চাপ বাড়ছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। হাইকোর্টে তো সিভিল মামলা, রিট মামলা, এগুলো শুনানি করতে হবে। ডেথ রেফারেন্সের মামলার কোটা বাড়িয়ে দেওয়া হয়, অন্যান্য মামলা শুনানি তো আবার ক্ষতিগ্রস্ত হবে। ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে বেশ কিছু কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। রেফারেন্স মামলাগুলি শুনানির জন্য কিন্তু তখন আমি দেখে এসেছি অনেকগুলি বেঞ্চ আছে, তো এটা সম্পূর্ণ মাননীয় প্রধান বিচারপতির এখতিয়ার। আমি দেখেছি যে এটার ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এই ডেথ রেফারেন্স মামলাগুলি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বর্তমানে 4টি বেঞ্চে ডেথ রেফারেন্স মামলা শুনানি হচ্ছে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। যুদ্ধাপরাধের দায়ে 195 পাকিস্তানি সেনা কর্মকর্তার বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করলেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজদের একটি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন।
195 জন যাদেরকে 1973 সালে চিহ্নিত করা হয়েছে তাদেরকে যুদ্ধাপরাধের দায়ী হিসাবে বিচার করা হবে। তবে এক্ষেত্রে সিমলা চুক্তির কারণে কোনো ব্যাঘাত ঘটবে কিনা তা পরে বিবেচনা করে ব্যাখ্যা দেওয়া হবে বলে জানান তিনি। 1974 সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে যুদ্ধবন্দী ওই 195 জন সেনা সদস্যকে পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়। এবার বাণিজ্য সংবাদ। শেষ হল পূবালী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে আয়োজিত পূবালী ব্যাংক পঞ্চম গলফ টুর্নামেন্ট 2014। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল সাব্বির আহমেদ, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক রোমানা শরীফ, স্বতন্ত্র পরিচালক খুরশিদুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। নতুন সংবিধান অনুযায়ী মিশরে পার্লামেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন মিশরের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আদলি মানসুর। টেলিভিশনে দেয়া এক ভাষণে শিগগিরই প্রার্থী নিবন্ধন শুরু করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। মিশরের নতুন গৃহীত সংবিধান অনুযায়ী চলতি বছরের এপ্রিলের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন এবং জুলাইয়ের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এদিকে মিশরের সাবেক স্বৈরশাসক হুসনি মোবারকের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ৩য় বার্ষিকী উদযাপনের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকার বিরোধীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। এতে আহত হয়েছে আরও অন্তত ২৫০ মানুষ। সারা দেশে সহস্রাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেপ্তারকৃতরা বেশিরভাগই মুসলিম ব্রাদারহুড ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের সমর্থক। রোমানিয়া বিস্কুট খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেল ক্রীড়াচক্রের সাথে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল শেখ রাসেল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে শেখ রাসেলের আক্রমণের ধার ছিল একটু বেশি। খেলার ২৯ মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে শেখ রাসেলের বিদেশি রিক্রুট রিকার্ডো গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পরপর খেলার ৫২ মিনিটে এমিলি চমৎকারভাবে গোল করে সমতা আনেন। খেলা শেষ হওয়ার আগে দুই দলই কয়েকবার প্রতিপক্ষের সীমানায় আক্রমণ করে, তবে আর গোল না হয় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।